আমরা বিশ্বাস করি ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মার আত্মপরিচয়ের অংশ। মার্চ ফর গাজা কর্মসূচিতে লাখ লাখ মানুষের ঢল, ঘোষণাপত্র পাঠ, ইসরায়েলের সঙ্গে মুসলিম বিশ্বের সম্পর্ক ছিন্নের দাবি। ফিলিস্তিনের অস্তিত্বই হুমকিতে ফেলেছে ইসরায়েলের আগ্রাসন, বলছে জাতিসংঘ। দেশে দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। চারুকলায় ঢুকে মোটিফে আগুন দেয়া এক যুবক চিহ্নিত, পুড়ে যাওয়া মুখাকৃতির মোটিফ আবারও নির্মাণের উদ্যোগ। আমরা সবাই আরো বেশি করে বর্ষবরণ শোভাযাত্রায় এবং চৈত্র সংক্রান্তির উৎসবগুলোতে যোগ দেব। ছুটির দিনেও কর্মসূচি আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ঘিরে মেট্রো রেলে প্রচণ্ড চাপ, 40 মিনিট পর্যন্ত অপেক্ষা। বন্ধ ছিল টিকিট কেনাবেচাও। পাহাড়ে বর্ষবরণে 3 দিনের বৈশাখী উৎসব, নদীতে ফুল ভাসিয়ে আনন্দ আয়োজন, রাজধানীতে উৎসবের ছোঁয়া। স্বাগত শান্তবাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি তাসওয়ান নাফি। রাত্রি ঘোষণাপত্র পাঠ আর মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের মার্চ ফর গাজা কর্মসূচি। 70 একরের সোহরাওয়ার্দী উদ্যান রূপ নেয় জনসমুদ্রে এবং ফিলিস্তিনের জন্য এক মঞ্চে দাঁড়ান বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় পাঠ করা হয় ঘোষণাপত্র, যেখানে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে আলেমরা কিন্তু বলেছেন, নানা মত থাকতে পারে, তবে স্বাধীন ফিলিস্তিনের জন্য একাত্তা এই ভূখণ্ডের মানুষ। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে আছার লিমনের, চলুন দেখে আসি। Free, free Palestine! Free, free Palestine! Free, free Al-Aqsa! রক্তাক্ত গাজার উপর সীমাহীন বর্বরতার পরও কি করে বিশ্ব মোড়লরা নিশ্চুপ হয়ে আছেন তারা তা জানে। তবুও মুক্ত ফিলিস্তিনের জন্য তাদের গগন বিদারী স্লোগানের মানে যদি বিশ্ব নেতারা সজাগ হন। গেল শতাব্দী জুড়ে দখলদার ইসরায়েল কি করে পদপিষ্ট করেছে গাজার নারী, শিশু, লক্ষ বেসামরিক নাগরিক অধিকারকে, তারা তাও জানে। তবুও তারা বার্তা দিচ্ছে গাজাকে নিশ্চিহ্ন করবার আগ্রাসন আর নয়। লাল সবুজ আর সাদা কালোর মিশেলে লক্ষ ফিলিস্তিনের পতাকা, বিক্ষুব্ধ লাখো মানুষ, রক্তের রঙে রাঙা প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের মূল মঞ্চ, এক কাতারে প্রধান রাজনৈতিক নেতা, শীর্ষ আলেম, তরুণ সমাজ, সব মিলিয়ে মানুষের চাপে একাকার 70 একরের সোহরাওয়ার্দী উদ্যান যেন এক খণ্ড ফিলিস্তিন। বিকেল 3টায় শুরু হওয়া শহরের 5টি প্রান্ত থেকে নিপীড়িত গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে করা পদযাত্রার মিলন মোহনা ছিল এই সোহরাওয়ার্দী উদ্যান। কিন্তু চৈত্রের সূর্যের প্রখরতা উপেক্ষা করে তৃষ্ণা আর ক্ষুধা নিয়ে জড়ো হওয়া এসব মানুষের ভিড়ে উপচে পড়া পরিস্থিতি তৈরি হয় দুপুর থেকেই। তাদের কণ্ঠে বর্বর ইহুদিবাদের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ। বিশাল এই জনসমুদ্রকে সামনে রেখে আমন্ত্রিত শীর্ষ অতিথিরা মঞ্চে ওঠেন বিকাল 4টার দিকে। বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে আলেমরা বলেন, নানা মত পথ থাকতে পারে, কিন্তু স্বাধীন ফিলিস্তিনের জন্য একাত্তা এই ভূখণ্ডের মানুষ। বাংলাদেশের সকল দল, মত, চিন্তা, দর্শনের মানুষ মাজলুম ফিলিস্তিনি এবং মাজলুম গাজার মানুষের পাশে আছে, সহাবস্থান করছে। এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য, ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে
আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। এই গণজামায়াতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন, আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা। এরপরই শুরু হয় এই পদযাত্রা ও প্রতিবাদ সম্মেলনের মূল আয়োজন, ঘোষণাপত্র পাঠ। পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান 4টি ধাপের 20টি প্রস্তাবের এই ঘোষণাপত্র পাঠ করেন। শুরুতেই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়, জায়নবাদীদের অব্যাহত এই গণহত্যার মতো অপরাধের বিচার করতে হবে আন্তর্জাতিক আদালতে। 1967 সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেবার বাধ্যবাধকতা নিশ্চিত করে পূর্ব জেরুজালেমকে স্বীকৃতি দিতে হবে ফিলিস্তিনের রাজধানী হিসেবে। গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে, যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। দ্বিতীয় দাবি তুলে ধরা হয় মুসলিম উম্মার প্রতি ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক ছিন্ন করে গাজার মজলুম জনতার পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে না দাঁড়ালে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে মুসলিম নেতৃত্বকে। সতর্কতা করা হয় এখান থেকে। 1967 সালে পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে। তৃতীয়ত প্রস্তাব তুলে ধরা হয় বাংলাদেশের প্রতি। বাংলাদেশ সরকারের কাছে পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল পুনর্বহালের দাবি করা হয়। সকল সরকারি প্রতিষ্ঠান এবং আমদানি নীতিতে জায়নবাদী কোম্পানির পণ্য বর্জনের নির্দেশনা যোগ করারও দাবি করা হয়। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে নিজেদের আদর্শ ভূখণ্ড রক্ষায়, জীবন ও সম্পদ দিতে সর্বোচ্চ ত্যাগের মানসিকতায় গড়ে ওঠে, তার জন্য নিজেদের প্রতি অঙ্গীকারনামা নামের শিরোনামে আরও 4টি প্রস্তাব তুলে ধরা হয়। বলা হয়, জাতিকে এজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে বাংলাদেশ কখনো হিন্দুত্ববাদী প্রকল্পের পরবর্তী গাজায় পরিণত না হয়। ফিলিস্তিনের রাষ্ট্র নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। গাজার সংগ্রাম মুখর সম্মানিত অধিবাসীদের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় মার্চ ফর গাজা। অনিরুদ্ধ এক জেহাদের তেজ হৃদয় নিয়ে স্লোগানে সোহরাওয়ার্দী উদ্যান ত্যাগ করেন আগত বিক্ষুব্ধ মানুষেরা। ঐতিহাসিক 5 আগস্টের পর আর একবার ঐতিহাসিক ঐক্য দেখলো এই ঢাকা, এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। প্রায় সব রাজনীতির, সব মতপথের মানুষের ফিলিস্তিনের জন্য এভাবে দাঁড়িয়ে যাওয়া, এটাই বার্তা দেয় যে আল আকসার ঐতিহাসিক সংগ্রামকে হৃদয় দিয়ে ধারণ করে ঢাকা। একই সঙ্গে এটিও বার্তা দেয় যে যতই জায়নবাদীরা পৃথিবীর ইতিহাসের মানচিত্র থেকে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করুক, তা প্রতিহত করতে একাট্টা এই মানবতার পক্ষের মানুষেরা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে আজহার লিমন, এখন ঢাকা। নাভি, দেশের বিভিন্ন স্থানে এই মুহূর্তে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হচ্ছে। এর আগে ফিলিস্তিনের গাজার ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি রয়েছে সেটিতে অংশ নিতে কিন্তু সারা দেশ থেকে নানা শ্রেণী পেশার মানুষ ইতিমধ্যেই চলে এসেছেন ঢাকায়। রাত্রি তাদের কণ্ঠে ছিল বিশ্ব জনমত গড়ার আহ্বান এবং এক সময় পুরো ঢাকা যেন রূপ নেয় এক টুকরো ফিলিস্তিনে। এ নিয়ে বিস্তারিত জানাবেন সাজিদ আরাফাত। সব পথ মিলেছে এক মোহনায়, পুরো রাজধানীর মাটি যেন এক খণ্ড ফিলিস্তিন। সবার কণ্ঠে দখলদার ইসরায়েলের বর্বর হামলা ও হত্যার প্রতিবাদী সুর। লাখো মানুষের গণজমায়েতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি রূপ নেয় জনসমুদ্রে। ফিলিস্তিনের নির্যাতিত মানুষের সঙ্গে সংহতি জানিয়ে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ কর্মসূচিতে যোগ দেয় নানা বয়সী মানুষ। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেন ভিন্ন ভিন্ন ব্যানারে। জনতার এই ঢল নামে ঢাকা জুড়ে। শনিবার সকাল থেকেই কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে সর্বস্তরের মানুষের সমাগম ঘটে। গাজীপুর টঙ্গী স্টেশন থেকে ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তারা। এ সময় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নানা ধরনের স্লোগান দেন। কণ্ঠে ছিল বিশ্ব জনমত গড়ার আহ্বান। অন্যায়
অত্যাচার করা হচ্ছে এগুলো তো কখনো জাস্টিফাইড হতে পারে না। আমাদের উচিত এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানো। ফিলিস্তিনবাসীকে ইসরায়েলের কাছ থেকে আমরা মুক্তি চাই এবং ইসরায়েল নিপাত চাক এটা চাই। বায়তুল মোকাররম থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যোগ দেয় জামায়াতে ইসলামের নেতৃত্বে বিশাল মিছিল। দুপুরে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে যোগ দেয় দলের নেতাকর্মীরা। সবার কণ্ঠে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী সুর। প্রতিযোগিতা চলছে, সেটা আসলে মেনে নেওয়ার মতো না। তো আমরা সবসময় আমাদের সাথে আছি, কাজের পাশে আছি। তো আমাদের কর্মসূচি এটা চলবে ইনশাল্লাহ। মুসলিম মোড়লরা আছে তাদের বলতে চাচ্ছি যে প্যালেস্টাইন আমাদেরই ভাই। তো ওনাদের এই চুপ থাকাটা মানায় না, আমাদের মতন উঠে পড়তে হবে। ইসরায়েলের যে বর্বরতা আছে, যে অকামিশন ওরা করতেছে আমাদের নিরীহ মুসলিমদের উপরে, যে অত্যাচার করতেছে, এটার জন্য ওদেরকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতেই হবে। যে আমাদের দেশে আমরা সবাই একত্রিত, আমরা যেই কারণে হোক না কেন নিজেদের দেশের স্বাধীনতা রক্ষার্থে বা বিশ্বের মুসলমানদের স্বাধীনতা রক্ষার্থে আমরা সবসময় একত্র থাকবো। তো এই আওয়াজটা আমরা যেমন আমাদের এখান থেকে দিচ্ছি, বিশ্বব্যাপী সকল মুসলমান দেশের মুসলমান তরুণেরা দিচ্ছে ইনশাআল্লাহ। এদিন রামপুরা থেকে যাত্রা শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে একটি মিছিল। সবার হাতে ছিল বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা। মিছিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল নারী ও শিশুদের। মুসলিম নারী ও শিশু হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। মুসলিমদের উপর অসভ্য বর্বর নির্যাতন চলছে, আমাদের মুসলিম হিসেবে প্রতিবাদ করা হচ্ছে। আমরা আন্দোলনে এসেছি ফিলিস্তিনের জন্যই। আমরা ফিলিস্তিনের ছোট মাসুম বাচ্চারা গুলি করে হত্যা করা হইতাছে, তার জন্য আমরা আন্দোলনে এসেছি। আমরা ফিলিস্তিনের মুসলমান শিশুদের উপর নির্যাতন হয়েছে দেখে তার জন্য নামছি। আমরা তার দেশ শান্তি চাই। পুরো বিশ্ব চুপ করে আছে, তার বিরুদ্ধে বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধভাবে একটা বার্তা দিতে চায়। সেটা হচ্ছে ঐক্যের বার্তা। তারই ধারাবাহিকতায় আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অফ বাংলাদেশ PUSAB থেকে আমরা আজকে সবাই এসেছি। একমাত্র মেসেজ হচ্ছে যে এই ফিলিস্তিনে হওয়া গণহত্যার প্রতিবাদে আমরা সারা বিশ্বের সকল মানবতাপ্রেমী যেই মুসলমান থেকে বিভিন্ন ধর্মের অনুসারীরা আছি, সবাই আমরা উচ্চস্বরে আমরা জাগ্রত। মার্চ ফর গাজায় অংশ নিতে 0 পয়েন্ট এলাকায় জড়ো হতে থাকে সর্বস্তরের মানুষ। বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভ করেন তারা। খণ্ড খণ্ড মিছিল ছাড়াও পিকআপ ভ্যান, মোটরসাইকেল নিয়েও রাজু ভাস্কর্যে জড়ো হয় নানা শ্রেণী পেশার মানুষ। দুপুর 2টায় একযোগে রাজধানীর বাংলা মোটর, কাকরাইল মোড়, বক্সিবাজার মোড় সহ 5টি পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয় লাখো মানুষ। ফ্রি প্যালেস্টাইনের দাবিতে জনসমুদ্রে রূপ নেয় পুরো এলাকা। এদিকে যাত্রাবাড়ি সায়দাবাদ এলাকা দিয়ে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ প্রবেশ করেন ঢাকায়। হানিফ ফ্লাইওভার হয়ে পায়ে হেঁটে সেই মিছিল মিলিত হয় সোহরাওয়ার্দী ময়দানে। ফিলিস্তিন অধ্যুষিত গাজায় ইসরায়েলের যে ন্যাক্কারজনক হামলা ঘটছে তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে পুরো মুসলিম বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশও, যার প্রমাণ আজকের এই মার্চ ফর গাজা কর্মসূচি। যে কর্মসূচিতে অংশ নিয়ে সাধারণ মানুষ দাবি জানালেন দ্রুততম সময়ের মধ্যে ফিলিস্তিনে হামলা বন্ধ সহ ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওআইসি এবং জাতিসংঘের মতো প্রতিষ্ঠানগুলোকে রাখতে হবে বলিষ্ঠ ভূমিকা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে লিবিয়া, পাকিস্তান আর ইয়েমেনে। তারা বলছেন গণহত্যা চালানো আর এতে সহায়তা করা ইসরায়েল আর যুক্তরাষ্ট্র পরাজিত হবেই। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। 1.5 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের মাঝেই কোনো মতে টিকে আছেন ফিলিস্তিনিরা। আরব বিশ্বের প্রভাবশালী দেশগুলো নীরব থাকলেও গাজার সাধারণ মানুষের ওপর এই গণহত্যা বন্ধে সোচ্চার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। পাকিস্তানের লাহোরে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভে নেমেছেন সাধারণ মানুষ। দেশের বৃহত্তম শহরে বিক্ষোভে অংশ নিয়েছেন পাকিস্তানের রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। তারা বলছেন ইসরায়েল বিরোধী এই বিক্ষোভ হবে সারা দেশে। বিক্ষোভ হয়েছে করাচি আর ইসলামাবাদেও। जो है क़यामत नहीं बरपा जो अहले गज़ा के ऊपर जारी है, इस पर किसी सूरत भी जो इंसानियत के चैम्पियन बनते थे, इंसानी हकूक़ के लंबरदार बनते थे, वो यूरोप और बाकी जो अदारे हैं, UN है, उन सबको फौरी फैसला करना चाहिए। এদিকে বিক্ষোভ হয়েছে লিবিয়াতেও। দেশটির তৃতীয় বৃহত্তম শহর মিসরাতায় গাজায় বর্বরতা বন্ধে রাজপথে নেমেছেন সাধারণ মানুষ। ফিলিস্তিনের পতাকা হাতে উপত্যকায় গণহত্যা বন্ধ আর ইসরায়েলকে শাস্তির আওতায় আনার আহ্বান জানান তারা।
ما يحدث لأهلنا في غزة جريمة بكل المعايير وبكل المقاييس، جريمة إنسانية، تجويع وقتل وتشريد وتهجير। বিশাল বিক্ষোভ হয়েছে ইয়েমেনের রাজধানী সানায়। দেশটির হাজার হাজার মানুষ শুক্রবার রাস্তায় নেমেছেন গাজায় গণহত্যা বন্ধের দাবিতে। তাদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, স্লোগান ছিল ইসরায়েল আর যুক্তরাষ্ট্র বিরোধী। এ সময় ইয়েমেনে যুক্তরাষ্ট্রের অব্যাহত বিমান হামলারও তীব্র নিন্দা জানানো হয়। مهما قصفنا الامريكي مهما تعرضنا من عدوان الامريكي لمساندتنا لكم نحن معكم ودماءنا جنب دماءكم ورؤوسنا جنب رؤوسكم। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা ঠেকাতে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির স্থাপনা লক্ষ্য করে অনবরত হামলা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর ইয়েমেনে হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অপারেশন চালিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও হুথি বিদ্রোহীরা বলেছেন গাজায় যতদিন ইসরায়েল গণহত্যা চালাবে ততদিন লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত থাকবে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 3টি রকেট ছুড়েছে হামাস। এর দায় স্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। হামাসের এই হামলার কঠিন জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। আর জানাচ্ছেন জাহানারা ভুইয়া। সপ্তাহ না পেরোতেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ফের রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। শনিবার দুপুরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নির ইজ্জাক অঞ্চলে 3টি রকেট ছোড়ে তারা। হামলার ঘণ্টাখানেক পরই এর দায় স্বীকার করেছে হামাস। মুহূর্তেই জরুরি সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে তেল আবিব। অবশ্য রকেট 3টিকে ভূপাতিত করার দাবি তাদের। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে বাসিন্দারা। হামাসের এই হামলার জেরে কঠিন পরিণতি দেখতে হবে ফিলিস্তিনিদের, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে আইডিএফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে আইডিএফ জানায়, খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের একেবারে উচ্ছেদ করা হবে, আর হামাসের জন্য এটাই তাদের শেষবারের মতো হুঁশিয়ারি। হামাস ইসরায়েলের হামলা পাল্টা হামলার মধ্যেই মৃত্যুকে সঙ্গী করে উপত্যকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছে ফিলিস্তিনিরা। কখনো পায়ে হেঁটে, কখনো গাধার পিঠে চড়ে, কখনো বা আবার কপালে জোটে গাড়ি। গেল 1.5 বছরের বেশি সময় ধরে এভাবেই জীবন চলছে গাজাবাসীর। যুদ্ধবিরতি ভেস্তে গিয়ে নতুন করে বাস্তুচ্যুত হওয়া সাধারণ ফিলিস্তিনিরা বলছেন, কোথায় যাবেন জানা নেই। كل يوم فقرنا مرة هان ومرة هان ارحمونا صرنا نلملم شرايب عشان نسكن مرة شرايب. أنا نازح من منطقة الجديدة ألقى عليها الاحتلال الإسرائيلي العديد من المنشورات ووضع على عبر السوشيال ميديا إنذارات لإخلاء هذه المنطقة। এর মধ্যে জাতিসংঘ বলছে 18 মার্চ থেকে 9 এপ্রিলের মধ্যে গাজায় প্রায় 5 শতাধিক শিশুকে হত্যা করেছে ইসরায়েল। সংস্থাটি বলছে, ইসরায়েল যেভাবে উপত্যকায় হত্যাযজ্ঞ শুরু করেছে তাতে জাতি হিসেবে ফিলিস্তিনিরা অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছে। এই উপত্যকার মানবিক বিপর্যয় পৃথিবীতে নরকের সমতুল্য। Gaza today, the death, the destruction, the displacement, the denial of access to basic necessities within Gaza, and the repeated suggestion that Gazans should leave the territory entirely raise real concerns as to the future viability of Palestinians as a group in Gaza. ইসরায়েল উপত্যকায় জরুরি সব ধরনের সহায়তা সামগ্রীর প্রবেশ বন্ধ করে দেয় হাসপাতালগুলোতে চরম স্বাস্থ্যসেবার সামগ্রীর সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ, পানি, খাবার তো নেই, সেই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী না থাকায় অসুস্থ আর আহতদের চিকিৎসা দিতে পারছেন না স্বেচ্ছাসেবীরা। উপত্যকায় প্রাণহানি 51,000 ছুঁই। এদিকে গাজা যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেই দায়ী করছে হামাস। শনিবার এক বিবৃতিতে হামাস জানায়, ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে তেল আবিবকে। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। এদিকে শনিবার রাজধানীতে মার্চ ফর গাজা কর্মসূচি সহ কয়েকটি ভর্তি পরীক্ষা থাকায় যাত্রী চাপ বাড়ে। মেট্রো রেলে অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ায় বিকেল 3:30টার পর আধা ঘন্টার বেশি সময় মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। টিকিট বিক্রিও বন্ধ থাকে ঘন্টা কানেক। মেরামতের পর চালু হলেও বিলম্বে ছাড়ে সব ট্রেন, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিস্তারিত প্রতিবেদনে। শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকলেও মার্চ ফর গাজা কর্মসূচি সহ কয়েকটি ভর্তি পরীক্ষা থাকায় চাপ পড়ে মেট্রো রেলে। যাত্রী চাপে বিশেষ করে উত্তরা থেকে মতিঝিলগামী রুটের স্টেশনগুলোতে হিমশিম অবস্থা তৈরি হয়। যাত্রীদের ওঠা নামায় বেশি সময় লাগায় এ পথের প্রতিটি ট্রেনই কিছুটা দেরিতে ছেড়ে যায়।
অতিরিক্ত ভিড়ের কারণে জায়গা সংকুলান না হওয়ায় দুপুর 2টার দিকে শেওড়াপাড়া স্টেশনে টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়। এরপর বেলা 3টার দিকে ফার্মগেট স্টেশনে একক যাত্রার টিকিট বিক্রি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে 3:30টার দিকে হঠাৎই পুরোপুরি থেমে যায় মেট্রো রেল চলাচল। বিজয়সরণ স্টেশনে মেট্রো রেলের স্বয়ংক্রিয় দরজার মাঝে যাত্রী আটকা পড়ায় অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে। স্বয়ংক্রিয়ভাবে দরজা খোলা ও বন্ধ না হওয়ায় আধা ঘন্টারও বেশি সময় ধরে মেট্রো রেল বন্ধ থাকে। এই অবস্থায় পুরো রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে কর্তৃপক্ষ। আর টিকিট বিক্রি বন্ধ থাকে ঘন্টা খানেক, ফলে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত যাত্রীদের অপেক্ষা করতে হয়। 1.5 ঘন্টা ধরে আমরা অপেক্ষা করতেছি। আমি আসছি বরিশাল থেকে, রাস্তা জামজটের জন্য মেট্রো রেলে যাবো উত্তরে। এখানে আসছি থেকে দেখি অনেক ভিড়, টিকিট দিচ্ছে না, সবাই দাঁড়াই আসছে। ওনারা কতক্ষণ পর বলতেছে ওনাকে নাকি ট্রেনের যান্ত্রিক সমস্যা, এই কথা বলে আটকে রাখছে। দরজা খোলা ও বন্ধ হওয়ার স্বয়ংক্রিয় ব্যবস্থা সচল হলে বিকেল 4:10 থেকে ফের মেট্রো রেল চলাচল শুরু হয়। তবে শিডিউল বিপর্যয় চলতে থাকে সন্ধ্যা 6টা পর্যন্ত। গাড়ি সব আজকে বন্ধই প্রায়, এর জন্য এত সময় লাগতেছে। কতক্ষণ বলে ট্রেন নাই, আবার কতক্ষণ জ্যাম মানুষের, এই কারণে। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে অতিরিক্ত চাপের কারণে দিনভর মেট্রো রেলের স্বাভাবিক ব্যবস্থাপনায় ব্যাঘাত ঘটে। এছাড়া স্টেশনের বের হওয়ার পথে একক যাত্রার টিকিট জমা দেওয়ার মেশিন বারবার হ্যাং হয়ে যাওয়ায় অনেক যাত্রীকেই টিকিট জমা না দিয়েই বেরিয়ে যেতে দেখা গেছে। এখন ঢাকা। পুড়ে যাওয়া ফ্যাসিস্টের মুখাকৃতির মোটিফ আবারও নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। শেষ মুহূর্তের প্রস্তুতির মাঝেই ফ্যাসিবাদের মুখাকৃতি ও কবুতরের মোটিফে আগুনের ঘটনায় ব্যথিত আয়োজক সহ চারুকলার শিক্ষক শিক্ষার্থীরা। তবে দুর্বৃত্তের এমন অপচেষ্টায় শোভাযাত্রা বন্ধ হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর সংস্কৃতি উপদেষ্টা বলেন, চারুকলায় বৈশাখের শোভাযাত্রার অনুষঙ্গ যারা পড়িয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করেছে। আরও জানাচ্ছেন তানজিম শাফিন। বর্ষবরণের শোভাযাত্রার জন্য যখন প্রায় প্রস্তুত চারুকলা, তখন হঠাৎ শনিবার ভোর 5টার দিকে দুর্বৃত্তের আগুনে ভস্মীভূত ফ্যাসিবাদের মুখাকৃতি। অল্পের জন্য রেহাই পেল আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি 36 জুলাইয়ের মোটিফ। পড়ে গেছে পাখির মোটিফেরও 90 ভাগ। আমরা কাজ করছি তখন 4টা, এখন আছে 2টা, আর বাকি 2টা? হ্যাঁ, বাকি 2টা পুরে গেছে। পুরো 12টা পর্যন্ত এরা কাজ করছিল, যারা স্টাফরা ছিল। ওই সময় তো পরিস্থিতি খুব ভালো ছিল এবং সব শান্ত স্বভাব ছিল। কারণ সকালবেলা এসে দেখি আমরা এই অবস্থা। ঘটনার আকস্মিকতায় হতবাক চারুকলার শিক্ষক শিক্ষার্থীরা। দীর্ঘ পরিশ্রমের পর উৎসবের আনন্দে এমন বাগড়ায় ব্যথিত তারা। নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের পতন প্রতিপাদ্যকে সামনে রেখে তৈরি ফ্যাসিবাদের মুখাকৃতি শেষ পর্যন্ত বর্ষবরণ র্যালিতে আনা যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এটা ফ্যাসিস্ট সরকারের সাথে যারা আগেও যারা যুক্ত ছিল, যারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনও 2-1জন শিক্ষক হিসেবে থাকতে পারেন, তারাই করেছেন এটার সাথে, সরাসরি তারাই এটার সাথে যুক্ত। তাহাজ্জুদ পরে যারা নির্বাচন করতে পারে, তাহাজ্জুদের পরে কোন সময় গ্যাপ পাওয়া যায়, এটা তারা ভালো বুঝে। এই কাজটা তো তারা ভালোভাবেই করতে পারছে। এই জন্য সকাল থেকেই পুলিশ, গোয়েন্দা বিভাগ, ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি দল পরিদর্শন করেছে ঘটনাস্থল। পুলিশ জানায়, ফরেনসিক টিম নিয়ে তদন্ত কমিটি খতিয়ে দেখছে সব। দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আনা হবে আইনের আওতায়। এটা আমরা আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে, এটা কোনো অ্যাক্সিডেন্টাল না, কেউ ইন্টেনশনালি এটা করছে, এইটুকু আমরা নিশ্চিত। তাই আপনারা দেখতেছেন চতুর্পাশে এখানে প্রচুর ক্যামেরা আছে। আমরা আমাদের যে ইনভেস্টিগেটিং টিম তারা আসতেছে, আমরা ওই যে ডিজিটাল যে রেকর্ডগুলো হয় ওইটা আমরা নিব, ফরেনসিক করব, আমরা এটা ডিটেকশন করে ফেলবো ইনশাল্লাহ। ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, আগুনের এই ঘটনায় কোনোভাবেই শোভাযাত্রা বন্ধ হবে না। ঘটনা তদন্তে কলা অনুষদের ডিনকে আহ্বায়ক করে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সিসিটিভি ফুটেজে একজনকে ফটকটপকে অগ্নিসংযোগ করতে দেখা গেছে। একই সাথে পুড়ে যাওয়া ফ্যাসিবাদের মুখাকৃতি পুনর্নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমে সে লিকুইড কিছু দিয়েছে একটা মোটিফে, যেটা দানব আকৃতি একটা মোটিভ ছিল। তারপরে সে একটু আড়ালে যেয়ে তার একটা সম্ভবত একটা দিয়াশলাই বা জ্বালিয়েছে। তারপরে আবার সেটা ফায়ার করে আবার সে বেরিয়ে গেছে, ওই একই গেট দিয়ে বেরিয়ে গেছে এবং সে ছবির হাট দিয়ে সোহরাওয়ার্দীর ভিতরে ঢুকে গেছে। তো যেহেতু সে মাস্ক পরা ছিল, ছবিটা আমাদের কাছে অতটা পরিষ্কার না, বাট এটা নিয়ে কাজ চলছে। যে একটা গোষ্ঠী আছে যারা এই পতিত মানে স্বৈরাচার কিংবা ফেসিবাদ, তারা কিন্তু হঠাৎ কিন্তু এরকম আঘাত হানছে বাংলাদেশের সকল জনগোষ্ঠীর মধ্যে। মানে এটা একটা এক ধরনের ভাইব তৈরি হয়েছে, পজিটিভ ভাইব আমরা তৈরি করতে পেরেছি আমাদের অনুষদ থেকে।
এদিকে সিলেটে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, জাতি আজ ঐক্যবদ্ধ, সবার ঐক্য দিয়ে এসব অপকর্মের প্রতিবাদী হবে মুখ্য জবাব। জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোসরদের করা কাজ বলে আমরা মনে করছি। ফ্যাসিবাদের দোসর এই অর্থে বলছি, যারাই চায় না এই ফ্যাসিবাদের মুখাবব র্যালিতে থাকুক, আমরা সবাই আরো বেশি করে বর্ষবরণ শোভাযাত্রায় এবং চৈত্র সংক্রান্তির উৎসবগুলোতে যোগ দেব এবং যোগ দেওয়ার মাধ্যমে আমাদের ঐক্য দিয়েই আমরা তাদেরকে পরাজিত করব। চৈত্র সংক্রান্তির ছুটি ও বৈশাখের আয়োজনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, কোনো শঙ্কা বা সংশয় নয়, বরং উৎসব মুখর পরিবেশে আয়োজন সম্পন্নের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে প্রস্তুত রাখা হয়েছে। তানজিম শাফিন, এখন, ঢাকা। পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে বর্ষবরণের 3 দিনের বৈশাখী উৎসব। পাহাড়িদের প্রধান এই সামাজিক উৎসব ঘিরে নানা রঙে আর আয়োজনে সেজেছে গোটা জনপদ। ঘরে ঘরে শুরু হয়েছে আপ্যায়নের আয়োজন। বিস্তারিত প্রতিবেদনে। বছর ঘুরে আবারও প্রাণের উৎসবে মেতেছে পাহাড়ি জনপদ। বাংলা বছরের শেষ 2 দিন আর নতুন বছরের প্রথম দিনে চাকমা, মারমা, ত্রিপুরা সহ নানা জাতিগোষ্ঠী মেতে উঠেছে বৈশাখীর আনন্দে। সকালে নদীতে ফুল ভাসিয়ে শুরু হয় বিজুর আনুষ্ঠানিকতা। বিভিন্ন ভাষাভাষীর মানুষের অংশগ্রহণে পরিণত হয় সার্বজনীন উৎসবে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত 14টি পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব এই বৈশাখী। বিভিন্ন সম্প্রদায়ের শিশু, কিশোর, তরুণ তরুণী, বিভিন্ন বয়সী পুরুষ ভিড় জমান ঐতিহ্যবাহী পোশাকে। সকলের মঙ্গল কামনায় কলাপাতায় করে ভক্তি শ্রদ্ধা ভরে গঙ্গা দেবীর পূজা করেন। পরে দেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরের শুভকামনা করেন। প্রতি বছর আমরা আনন্দের সাথে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। 12 তারিখ হতে 14 তারিখ পর্যন্ত আমাদের বিজু থাকে। ফুলগুলো সাজিয়ে আমরা সাঙ্গু নদীতে নেমে মা গঙ্গাকে প্রণাম করে আমরা পানিতে নামি এবং আমরা যত পাপ কাজ করি তার কাছে ক্ষমা প্রার্থী হই। উৎসবে পাহাড়িদের ঘরে ঘরে সবচেয়ে বেশি কদর থাকে পাজন আর তরমুজ পরিবেশন নিয়ে। কমপক্ষে 21 পদের সবজি মিশিয়ে রান্না করা হয় সুস্বাদু পাজন। নতুন পোশাকে একে অপরের বাসায় পাজন খেতে যান সকলেই। এছাড়াও পরিবেশন করা হয় ঘরে তৈরি মিষ্টান্ন, পায়েস, পানীয়, ফলসহ নানা খাবার। আবহমান বাংলার চিরায়ত বৈশাখী উৎসবের অংশীদার হন পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরাও। আমি একজন এসএসসি পরীক্ষার্থী, তো আমার একটাই প্রত্যাশা আমি যেন এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। আমরা একে অপরের মধ্যে আরো ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং পার্বত্য অঞ্চলের স্থায়ী একটা সমাধান হবে। এই পার্বত্য অঞ্চলের সমস্যাভাবে যেন আর ভুলে না থাকে, এই পবিত্র দিনে আমরা সেই প্রার্থনা করে। 3 পার্বত্য জেলায় ত্রিপুরাদের বৈশ্যু, মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিজু, তঞ্চঙ্গাদের বিজু বৈশাখী নামে পালিত হয়। পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব। আগামী 18 এপ্রিল মারমা সম্প্রদায়ের জলকেলির মধ্য দিয়ে শেষ হবে পাহাড়ের বৈশাখীর আনুষ্ঠানিকতা। বম, লুসাই, পাংখোয়া এই 3 সম্প্রদায় ছাড়া 14টি পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী ভিন্ন ভিন্ন নামে প্রতি বছর এই উৎসব উদযাপন করে। শোভন মাহমুদ খান, এখন। রাজধানীতেও নানা আয়োজনে উদযাপিত হলো বৈশাখী উৎসব। এতে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে। এদিকে গত কয়েক বছরের তুলনায় এবারের আনন্দের মাত্রা বেড়েছে বলে উল্লেখ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। আরও জানাচ্ছেন সানি মৃধা। এ যেন শিকড়ে ফেরার চেষ্টা। সাঙ্গু বা কাপ্তাই থেকে বহু দূরে তারা। তাই বিজুর ফুল ভাসালেন রাজধানীর রমনার লেকে। পুরাতনকে ঝেড়ে ফেলে প্রার্থনা সুন্দর আগামীর। খালি আমরা না, আমাদের জাতি না, সবাই যাতে ভালো উৎসব, মানে সবাই ভালো থাকুক, এটাই উৎসব মানে প্রত্যাশা করি আর কি। আমরা আসলে আমার অনেক ভালো লাগতেছে আর কি, মানে যা বলার বাইরে অনেক কিছুই। র্যালি শোভাযাত্রার পরে হচ্ছে আমাদের ফুল দেওয়া, ওইটা দিচ্ছি। বিজু উৎসব উপলক্ষে শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ জড়ো হতে থাকেন রমনায়। নাগরিক ব্যস্ততায় ঘরে ফিরতে না পেরেই এমন আয়োজন। আগে হচ্ছে গ্রামের সাইডে যাওয়া হয়তো, বাট এবার হচ্ছে এখানে এসে লাগতেছে যে না, গ্রামের থেকেও এখানে অনেক মজা হয়। নতুন এসেছি কিন্তু খুবই এনজয় করতেছি, খুবই ভালো লাগতেছে পরিবেশগুলা। এটা আসলে আমার ফ্রেন্ড আমাকে নিয়ে আসছে, প্রথমে আমি আসতে চাইনি কিন্তু এসে আমি খুবই ভালো লাগতেছে আমার। রমনায় ছিল সাংস্কৃতিক আয়োজনও।
নাচের তালে নিজেদের ঐতিহ্য তুলে ধরেন পাহাড়ের ১৩ জাতিসত্তার মানুষ। অনুষ্ঠানে হাজির ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। বলেন, গত কয়েক বছরের তুলনায় বেশি আনন্দময় এবারের আয়োজন। আমাদের আনন্দের মাত্রাটা একটু বেড়েছে। হ্যাঁ, সুতরাং আমরা সবাইকে ইনক্লুসিভ একটা কালচারাল প্রোগ্রাম আমরা করতে চাই। ঠিক আছে, এই প্রোগ্রামটা হওয়াটা খুবই জরুরি। আমাদের সম্প্রীতি যেন বজায় থাকে, আমাদের একে অন্যের সাথে আমাদের সম্প্রীতি থাকতে হবে, এটাকে বজায় রাখতে চাই। এদিকে শনিবার সকালে বৈশাখী উৎসব উপলক্ষে র্যালি হয় রাজধানীর বেইলি রোডে। সানিম মৃধা, এখন ঢাকা। রাষ্ট্র সংস্কারের পথ নির্ধারণ করতে রাজনৈতিক দলসহ বিভিন্ন পর্যায়ে নাগরিকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। শনিবার জাতীয় সংসদের এলজি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে জাসদের সংলাপে এমন মন্তব্য করেন তিনি। আজকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও এই দাবি আসলে জনগণের। দীর্ঘদিনের যারা গণতান্ত্রিক সংগ্রামে আছে, যার মধ্যে বাংলাদেশ জাসদের ভূমিকা অগ্রগণ্য, আপনারা সবসময় বলে এসছেন একটি সংস্কার করার জন্য, এবং তারই অংশ হিসেবে আমরা সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন দেখতে পেয়েছি এই সমস্ত সংস্কার কমিশনের প্রতিবেদনে। ফলে আজকে আপনাদের পক্ষ থেকে যে বক্তব্য, সেগুলির মধ্য দিয়ে আমরা পরস্পরকে বোঝার চেষ্টা করব। বিদেশে পাচার হওয়া অর্থ দ্রুত ফিরিয়ে এনে জুলাই বিপ্লবে ত্যাগী পরিবারগুলোকে সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। একই সাথে আওয়ামী শাসনামলে যেসব মন্ত্রী এমপি বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন, তাদের দ্রুত বিচার করারও দাবি জানান তিনি। সংস্কার যেটা একটি সুস্থ নির্বাচনের জন্য প্রয়োজন, সেইটুকু করে অনেকদিনের এই দুর্নীতিবাদ অবৈধ এমপি যারা বাংলাদেশকে শাসন করে গরিবের টাকা লুটে কানাডায় বাড়ি করেছে, ব্যাংককে বাড়ি করেছে, দুবাইতে বাড়ি করেছে, মালয়েশিয়ায় বাড়ি করেছে, তাদের থেকে টাকাটা নিয়ে আসে। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আজও থমথমে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। একদিন আগেই পুলিশের গাড়িসহ অসংখ্য যানবাহনে অগ্নিসংযোগ, রেললাইনে অবরোধ, তৃণমূল বিধায়কের কার্যালয়ে ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এ সময় 110 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও জানাচ্ছেন নুসরাত কামাল। বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনে ক্ষুব্ধ ভারতের সংখ্যালঘু মুসলিমরা। ধর্মবিশ্বাসের জেরে নিপীড়নের নতুন অস্ত্র হিসেবে আইনটির ব্যবহার নিয়ে আতঙ্কিত তারা। আইন প্রত্যাহারের দাবিতে শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ। বিক্ষোভকারীদের অভিযোগ, দুর্নীতি দমনে আইন সংশোধনের নামে মুসলিমদের স্থাবর সম্পত্তি দখলে নিতে চাইছে বিজেপি সরকার। हिंदुस्तान में वक़फ़ चल रहा था, किसी भी धर्म को कोई बिना तकलीफ दिए हुए ये वक़फ़ का बोर्ड जो है हिंदुस्तान में अपनी देखरेख अपनी कब्रिस्तानों की, मस्जिदों की, मदरसों की कर रहा था। तो फिर जबरदस्ती इसको ये नया कानून लाकर इसमें ये नया तरमीम कर इसको मुसलमानों की प्रॉपर्टी को जबरदस्ती कब्जा करने का काम हिंदुस्तान की सरकार कर रही है। इसका पुरजोर विरोध हम लोग कर रहे हैं। শুরুতে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও সন্ধ্যা গড়ানোর সাথে সাথে হয়ে ওঠে সহিংস। পুলিশের গাড়ি সহ বিপুল সংখ্যক যানবাহনে অগ্নিসংযোগ, জাতীয় সড়ক ও রেলপথে অবরোধ, দোকানপাটে লুটপাট, এমনকি স্থানীয় তৃণমূল বিধায়কের কার্যালয়েও হয় ভাঙচুর। পরে নাশকতার অভিযোগে শতাধিক মানুষকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও থমথমে সুতি, শমশেরগঞ্জ এলাকা। বিষয়টিকে হিন্দুদের ওপর আক্রমণ আখ্যা দিয়ে রাজ্যে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ ও সশস্ত্র বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে প্রশাসনের ওপর, পুলিশের ওপর মানুষের কোনো বিশ্বাস নেই। মানুষ মানে ভুক্তভোগী। মাননীয় গভর্নর, আপনাকে করজোড়ে বিনীত অনুরোধ করব, গভর্নমেন্টকে অ্যাডভাইস করুন টু সিক প্যারামিলিটারি ফোর্স অ্যাসিস্ট্যান্স। ইসলাম ধর্মে প্রচলিত বিশ্বাসে ওয়াকফ হলো মুসলিমদের দাতব্য বা ধর্মীয় অনুদান, যা মুসলিম সম্প্রদায়ের কল্যাণে ব্যবহার করা হয়। অন্য কোনো কাজে এ ধরনের সম্পদ ব্যবহারের, বিক্রির বা মালিকানা হস্তান্তরের অনুমতি নেই। 150 কোটি জনসংখ্যার দেশ ভারতের সংখ্যালঘু 20 কোটি মুসলিমের জন্য ওয়াকফ জরুরি, কারণ তাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও এতিমখানা পরিচালিত হয় কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের মাধ্যমে।
এতকাল 1995 সালের ওয়াকফা আইনের মাধ্যমে রাজ্য পর্যায়ে বোর্ড বা পরিষদ গঠনের মাধ্যমে চলছিল এসব সম্পদের রক্ষণাবেক্ষণ, যেখানে প্রথমবারের মতো অমুসলিমদেরও ওয়াকফা পরিচালনায় যুক্ত করার বিধান রাখা হয়েছে সংশোধিত আইনে। আইন সংশোধনের মাধ্যমে বিজেপি সরকার ওয়াকফা প্রশাসনের আধুনিকায়ন ও আইনি ফাঁকফোকর দূর করার কথা বললেও সংখ্যালঘু মুসলিমদের জন্য এটি অধিকার খর্বের কৌশল বলছেন ভুক্তভোগীরা। নুজহাত কামাল, এখন বিশ্ব। সান্ধ্যবাজার শেষ করছি সিলেটের সাধু মেলার খবর জানিয়ে। মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, সাধু মেলায় কতজন বাউল শিল্পী অংশগ্রহণ করবেন? এছাড়া মেলা উপলক্ষে কোনো আয়োজন রয়েছে কিনা সেখানে জানাবেন। রাত্রি, আপনি জানেন যে সিলেট হচ্ছে আউল বাউলদের বিচরণ ভূমি এবং তীর্থক্ষেত্র বলা হয়ে থাকে, কারণ এখানে অসংখ্য গুণীজন গুণী বাউল শিল্পী কিন্তু জন্ম নিয়েছেন এবং এখনও কিন্তু অনেক গুণী বাউলরা কিন্তু গান পরিবেশন করে থাকেন। তাদেরকে নিয়েই কিন্তু মূলত আজকের এই সাধু মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সিলেট শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় আজকের এই আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানতে চেয়েছিলেন যে কতজন আসলে এখানে এসেছেন। মোটামুটি 20 জন শিল্পী কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এসেছেন বিভিন্ন জেলা থেকে। সিলেট বিভাগের সিলেটের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ সবগুলো জেলা থেকে কিন্তু 20 জন শিল্পী আজকে এখানে এসেছেন এবং তাদের যে একটি মিলন মেলায় পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম। এবং এখন কিন্তু এই মুহূর্তে আজানের বিরতি চলছে এবং আজানের পরপর কিন্তু আবারও শুরু হবে অনুষ্ঠান। প্রথম পর্বে আমরা বেশ কয়েকটি গান শুনেছি, এখানে হাসন রাজা, রাধারমন, লালন সহ শাহ আব্দুল করিম সহ বিভিন্ন জন গুণী শিল্পীদের, গুণী বাউলদের গান কিন্তু পরিবেশিত হচ্ছে। এবং যে বিষয়টি আমরা কথা বলে জানছিলাম আয়োজকদের কাছ থেকে, তারা বলছেন যে বাউলরা শান্তি চান, বাউলরা মানবতার কথা বলেন, সেই মানবিক বাংলাদেশ বা মানবিক পৃথিবী দেখতে চায় সবাই। সেই জন্যই বাউলদের এই সম্মিলন, যেটিকে সাধু মেলা নামকরণ করা হয়েছে। এবং সেই বাউলরা কিন্তু এসেছেন, তারা তাদের মধ্যে পরস্পরের মধ্যে সৌহার্দ্য বিনিময় হয়েছে এবং গানও পরিবেশন করেছেন। খুবই সুন্দর একটি আয়োজন এবং আজানের পরপরই দ্বিতীয় পর্ব শুরু হবে। রাত্রি, এই ছিল সিলেটের সাধু মেলার সর্বশেষ। সিলেটের সাধু মেলার খবর জানাতে যুক্ত ছিলেন সন্দীপন শুভ। এর সাথে শেষ করব সান্ধ্যবাজার। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। আমরা বিশ্বাস করি ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মার আত্মপরিচয়ের অংশ। মার্চ ফর গাজা কর্মসূচিতে লাখ লাখ মানুষের ঢল। ঘোষণাপত্র পাঠ, ইসরায়েলের সঙ্গে মুসলিম বিশ্বের সম্পর্ক ছিন্নের দাবি। ফিলিস্তিনের অস্তিত্বই হুমকিতে ফেলেছে ইসরায়েলের আগ্রাসন, বলছে জাতিসংঘ। দেশে দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। চারুকলায় ঢুকে মোটিফে আগুন দেয়া এক যুবক চিহ্নিত। পুড়ে যাওয়া মুখাকৃতির মোটিফ আবারও নির্মাণের উদ্যোগ। আমরা সবাই আরো বেশি করে বর্ষবরণ শোভাযাত্রায় এবং চৈত্র সংক্রান্তির উৎসবগুলোতে যোগ দিব। ছুটির দিনেও কর্মসূচি আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ঘিরে মেট্রো রেলে প্রচণ্ড চাপ। 40 মিনিট পর্যন্ত অপেক্ষা, বন্ধ ছিল টিকিট কেনা বেচাও। পাহাড়ে বর্ষবরণে 3 দিনের বৈশাখী উৎসব। নদীতে ফুল ভাসিয়ে আনন্দ আয়োজন। রাজধানীতে উৎসবের ছোঁয়া। এই ছিল সান্ধ্যবাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।